আসসালামু আলাইকুম, খুশিদা কাকুলি, স্বাগত। জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময়। তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবেদা রহমান। শুক্রবার রাজধানীর গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বিজ্ঞান চর্চার কোনো শেষ নাই, কিন্তু বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে এবং আমার বিশ্বাস তোমরা তা পারবে। ভবিষ্যতে আমরা আশা করব তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করবে। অন্তর্বর্তী সরকারের অনেক ত্রুটি থাকলেও জাতীয় স্বার্থে সরকারকে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ পটুয়াখালী ফোরামের এক প্রীতি সমাবেশে কথা বলেন তিনি। ডক্টর তাহের বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার চাওয়া। এর জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করলে সবার সন্দেহ সংশয়ে কেটে যাবে। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্বের ফলে সাম্প্রতিক অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই দলগুলোর ভেতর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা না হলে গভীর সংকটে পড়বে দেশ। এমন অবস্থায় সরকারকে আরও গতিশীল করতে জুলাই অভ্যুত্থানকে ধারণ করে এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর তাগিদ দেন বিশ্লেষকরা। পাশাপাশি ভুল বোঝাবুঝি দূর করে সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে সম্পর্ক জোরদার করার আহ্বানও জানান তারা। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের 10 মাস অতিবাহিত হচ্ছে। মৌলিক সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের ম্যান্ডেট নিয়ে গঠিত এই সরকারের বিপক্ষে সমালোচনা বেড়েছে সময়ের সাথে। এর মাঝেই সরকারকে প্রতিদিনই মুখোমুখি হতে হচ্ছে কোনো না কোনো আন্দোলনের। এখন পর্যন্ত প্রায় 200টি আন্দোলন মোকাবেলা করেছে অন্তর্বর্তী সরকার। নানামুখী চাপের মুখে গত বৃহস্পতিবার গুঞ্জন ওঠে পদত্যাগ করতে যাচ্ছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার পেছনে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্বকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলেন, গুরুত্বপূর্ণ পদে এমন অনেক ব্যক্তি আছে যারা জুলাই অভ্যুত্থানকে ধারণ করে না, ফলে ব্যাহত হচ্ছে সরকারের কার্যক্রম। সরকারের ক্ষমতা কাঠামোর বিভিন্ন জায়গায় তথ্য ঠিক থাকছে না, কার্যক্রম ঠিক হচ্ছে না, কার্যক্রম স্থূল হচ্ছে, লুজ হচ্ছে, স্লো হচ্ছে। তো এগুলো হতো না যদি সরকার এবং যারা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করছে তারা একে অপরের সাথে পরিপূরকভাবে কাজ করত। বাংলাদেশ থেকে ক্ষমতা থেকে বিতাড়িত শেখ হাসিনার পতিত সরকার, পতিত গোষ্ঠী, তারা এখন ভারতের আশ্রয়ে রয়েছে। এইসব গোলযোগ, বিশৃঙ্খলা বা মতপার্থক্য বা ভেদাভেদ যা কিছু আমরা লক্ষ্য করছি, খুবই সন্দেহ করা যায় যে এর পেছনে তাদের প্রভোকেশন বা উস্কানি রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেন, ডক্টর ইউনূসের পদত্যাগের সম্ভাবনা দেশকে আরও গভীর সংকটে ফেলবে। ঐক্যবদ্ধ না হলে রাজনৈতিক দল, সরকার এবং জনগণ সব পক্ষই ক্ষতির শিকার হবে। প্রফেসর মোহাম্মদ ইউনূস যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন, ওটা বাংলাদেশের জন্য বিশাল ধরনের বিপর্যয়, আমি ইংরেজিতে বলবো ডিজাস্টার হয়ে যাবে। এবং সেই রাজনৈতিক শূন্যতার সুযোগে গণতন্ত্র বিরোধী শক্তি রাষ্ট্রের ক্ষমতায় আসে। সেনাবাহিনীকে ভুলভাবে উপস্থাপন করা যাবে না। সেনাবাহিনী কিন্তু সার্বভৌমত্বের রক্ষক, দেশের সর্বশেষ সিকিউরিটির সর্বোচ্চ কর্তৃপক্ষ। সুতরাং সেই সেনাবাহিনী তো বিভিন্ন সংকটে তার বিভিন্ন ধরনের স্টেক থাকবে, কথা বলতে হবে। এই পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব যদি রাজনৈতিক দলগুলোর সমর্থন আবার ফিরে পায়।
এই জন্য রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি জানিয়ে বিশ্লেষকরা বলেন, রাজনৈতিক ঐক্য ব্যতীত অস্থিরতা দূর করা সম্ভব নয়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ। শুক্রবার এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন, করিডোর, চলমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন তিনি। তার অভিযোগ, সম্প্রতি কয়েক দফা সময় চেয়েও ডক্টর ইউনূসের সাক্ষাৎ পায়নি বিএনপি। একই দিন ঢাকার বাইরে এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র। আরও জানাচ্ছেন আবির আহমেদ। হঠাৎ করেই প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন উঠেছে। এ নিয়ে রাজনীতিতে শুরু হয়েছে নানা আলোচনা। যদিও বিএনপির দাবি ছিল 2 ছাত্র ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ। এমন পরিস্থিতিতে কি ভাবছে বিএনপি, কোন রোডম্যাপ নিয়ে বা এগোচ্ছে তারা, এসব বিষয়ের উত্তর জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা চেয়েছি রোডম্যাপ, উনি নিজের দায়িত্ব ছেড়ে দিতে চান। রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো বিষয় নেই, আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নেই। আমরা তো ওনার পদত্যাগ চাইনি, তারপরেও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা, উনি থাকতে চান না, তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, কিন্তু আমরা মনে করি উনি একজন বিশ্ববরেণ্য সম্মানিত মানুষ। তিনি এই বিষয়টা অনুধাবন করে অতি শীঘ্র নির্বাচনে একটা রোডম্যাপ প্রদান করে সংস্কার এবং বিচার কার্য চালু থাকবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে উনি সরকার পরিচালনা করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির কোনো দূরত্ব তৈরি হচ্ছে কিনা এমন প্রশ্নে সালাউদ্দিন আহমেদ জানালেন, নির্বাচনী রোডম্যাপ নিয়ে আরও কিছুদিন অপেক্ষায় থাকবেন তারা। উনি যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন সেইভাবেই আমরা রাজি হয়েছিলাম যে ডিসেম্বরের মধ্যে উনি একটা জাতীয় সংসদ নির্বাচন দিতে চান। আমরা নির্বাচনের রোডম্যাপ দিতে বললেই হয়তো ওনারা বা সরকারের মধ্যে কয়েকটি কর্নার, একটি কর্নার না, কয়েকটি কর্নার সৃষ্টিতে তারা যতদিন পারে বিলম্বিত করে সরকারকে টেনে নিয়ে যেতে চান এবং এই দায়িত্বগুলো কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার ঘাড়ে এসে যাচ্ছে। করিডোর, চট্টগ্রাম বন্দর, নির্বাচন ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ইতিবাচক বলে মনে করছে বিএনপি। বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করেছেন এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট অনেক বিষয়ে উনি খুব দম্ভ করে কথা বলেছেন, সেটা ঠিক হয় না। সেনা প্রধান তার আইনি এখতিয়ারের মধ্যে থেকে অফিসারদেরকে অ্যাড্রেস করতে পারেন, বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন, সেটা আমরা সমর্থন করি। বিএনপি মনে করে গোষ্ঠীগত স্বার্থের জন্য কিছু ব্যক্তি ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদী ক্ষমতায় রাখার পায়তারা করছে। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদক্ষেপ তার নমুনা বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কিছু পদক্ষেপ, কিছু কর্মকাণ্ডে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কিছু বক্তব্য এবং পদক্ষেপ পররাষ্ট্র উপদেষ্টার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার, তাতে আমরা শঙ্কিত হয়ে পড়ি। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজয় বাংলাদেশ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা না করাতেই 3 উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া নগদ অর্থ সহায়তা পৌঁছে দিতে নরসিংদীর মেহেরপাড়ায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ পরিবার এবং আহতদের পুরো দায়িত্ব নেবে রাষ্ট্র। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা ১/১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে ফেসবুক পোস্টে একথা বলেন তিনি। বাংলাদেশের রাজনীতিকে সব ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই তাদের লক্ষ্য বলে শুক্রবার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশকে বারবার
বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে বাংলাদেশকে দুর্বল করে রাখার লক্ষ্যে। এর আগে রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে জাতীয় যুব শক্তির এক অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে যত বড় বাধাই আসুক তা মোকাবিলা করতে হবে, কারণ দেশের রাজনীতি ও অস্তিত্ব হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থান। তা যত বেশি ধারণ করা যাবে তত বেশি দেশ এগিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি। নাহিদ বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, এর ফাঁদে পা না দিয়ে বরং ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করেন তিনি। বলেন, জুলাই ঘোষণাপত্রের দাবি বাস্তবায়নে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবেদা রহমান। শুক্রবার রাজধানীর গুলশানে জিয়া রহমান ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বিজ্ঞান চর্চার কোনো শেষ নাই, কিন্তু বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে এবং আমার বিশ্বাস তোমরা তা পারবে। ভবিষ্যতে আমরা আশা করব তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করবে। অন্তর্বর্তী সরকারের অনেক ত্রুটি থাকলেও জাতীয় স্বার্থে সরকারকে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ পটুয়াখালী ফোরামের এক প্রীতি সমাবেশে কথা বলেন তিনি। ডক্টর তাহের বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার চাওয়া। এর জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করলে সবার সন্দেহ সংশয়ে কেটে যাবে। জাতিকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে, টিকে থাকা অপরিহার্য প্রয়োজন। নির্বাচনের ব্যাপারে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আপনি নির্বাচন করবেন। আমরা আজকে স্পষ্ট বলতে চাই, এই সময়ের ভিতরে আপনি সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এক একজনের এক এক মত হলেও সবসময় দেশ ও জনগণের কল্যাণ চায় বিএনপি। শুক্রবার বগুড়ায় রংপুর ও রাজশাহী বিভাগীয় তারুণ্যের সেমিনারে একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, 15 বছরে দেশের সকল প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। এসব প্রতিষ্ঠান আবারও আগের অবস্থায় ফিরিয়ে দিতে 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। জনগণের সহযোগিতা ছাড়া কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয় মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, সবার জন্য উন্নয়ন আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। দেশ গড়ার যোগ্যতা কার আছে তা তরুণ প্রজন্মকে ভেবে দেখার আহ্বান জানান নজরুল ইসলাম খান। এক এক পথে, এক এক জনের এক এক মত, কিন্তু সবাই আমরা দেশ এবং মানুষের কল্যাণ চাই। 15 বছর ধরে ভেঙে ফেলা এদেশের সব রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক সব প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। সেই ভেঙে ফেলা প্রতিষ্ঠানগুলি মেরামতের লক্ষ্যে আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। বছর ঘুরে বছর আসে, অন্যান্য খাতের মতো কৃষিতেও দেয়া হয় বাজেট। তবে যে কৃষকদের জন্য এত আয়োজন, নানা কারণে তারাই হচ্ছেন বঞ্চিত। তাই শুধু কৃষি উপকরণ নয়, বরং কৃষকদের নগদ অর্থ সহায়তার পাশাপাশি আমদানি নির্ভর নীতি থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। মেজবা হাসানের রিপোর্ট। উর্বর কৃষি আর কৃষকদের ঘামের ওপর ভর করে ঘুরে দাঁড়ায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ। দীর্ঘ যাত্রায় ঘাত প্রতিঘাত পেরিয়ে দেশের অর্থনীতির প্রাণ এখনও কৃষি। বিবিএসের তথ্য বলছে, জিডিপিতে এ খাতের অবদান 11.37%, কর্মসংস্থানও প্রায় 37% মানুষের।
যে কৃষি ও কৃষকদের অবদানে এগিয়েছে দেশ, দীর্ঘ পথ পেরিয়ে এসে এখনও আয় ব্যয়ের হিসাব কষতে বসলে কতটুকু গুরুত্ব পায় কৃষি? প্রতি বছরই কিন্তু বাজেট হয়, প্রতি বছরই কিন্তু ভর্তুকি থাকে। আগে যেমন ভর্তুকি একটু বেশি ছিল, দিন দিন কমে আসছে ভর্তুকিগুলো। জিডিপিতে বাজেটের কৃষি সেক্টরের কন্ট্রিবিউশন 2015-16 সালে যা ছিল এখন সেটা কমে প্রায় 10% কাছাকাছি চলে আসে। স্বৈরাচার শেখ হাসিনার গত এক দশকে আলো খুঁজে পায়নি দেশের কৃষকরা। অর্থবছরগুলোতে কয়েক গুণ কমেছে এ খাতে ভর্তুকি। ছিল সীমাহীন দুর্নীতি, অব্যবস্থাপনা আর কারসাজির অভিযোগ। তবে অভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা রয়েছে কৃষক বান্ধব বাজেটের। প্রতি বছর তো আমরা উৎপাদনে প্রচুর বাজেট করি, এবার যদি একটু ভিন্নভাবে চিন্তা করি যে আমরা উৎপাদনের বাজেট থাকলেও পাশাপাশি আমাদের ফসলগুলো বিদেশে নেওয়ার জন্য কি কি স্টেপ নিলে আমরা বিদেশে পাঠাতে পারবো অথবা বেশি বাজার মূল্য পাবো, সেই রকম আমাদের ভ্যালু এডিশন কিছু করতে হবে। তাহলে কিন্তু কৃষক লাভবান হবে, সেই জায়গাতে বাজেট কিন্তু আমাদের রাখতে হবে। বাজারে চড়া দামে পণ্য বিক্রি হলেও ন্যায্য মূল্য পায় না কৃষক। গবেষণা বলছে চলতি অর্থ বছরে প্রায় পুরোটা জুড়ে মূল্যস্ফীতি কোনোভাবেই 9% নিচে নামানো যায়নি। তাই কৃষকদের আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি প্রশিক্ষণে ভর্তুকির তাগিদ সংশ্লিষ্টদের। সাবসিডিটা প্রতি বছর আমাদেরকে যাদের দেয়, এর ভিতরে 60 থেকে 70% কৃষকরা বেনিফিটে দেয়। সুস্থ দেশ যদি IMF-এর পরামর্শ দেয় তাহলে সেই দেশটা আরও অসুস্থ হয়ে যাবে। সরকার প্রয়োজনে IMF-এর ঋণটা নিবে না, কিন্তু তারপরও সাবসিডিটা দিয়ে যেতে হবে, কৃষকরে বাঁচাইতে হবে। সব মিলে আগামী অর্থ বছরে কৃষিতে ভর্তুকি কমার সংখ্যা থাকলেও দাবি রয়েছে কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকারের বরাদ্দ বাড়ানোর। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে রোডম্যাপ তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী 2025-26 অর্থ বছরে কৃষি বাজেটে তার প্রভাব থাকবে। তবে কৃষকরা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, এর সঠিক বাস্তবায়ন চান তারা। মিসবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, নানামুখী চাপে সরকার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, আর নানা সংকট থাকা সত্ত্বেও দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ইন্টারেস্ট আমাদের মুখ্য ব্যাপার না। সপ্তমবারের মতো আয়োজিত বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড 2025-এর জাতীয় পর্বে দেশের ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী 9 মাসে দেশের অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। রেমিট্যান্স ও রিজার্ভের সাথে বেড়েছে রপ্তানি এবং ডলার সরবরাহও। তবে ফের রাজনৈতিক অস্থিরতা বিরাজ করলে দেশের অর্থনীতি আবারও স্থবির হয়ে পড়বে বলে শঙ্কা তাদের। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে নীতি নির্ধারকরা একমুখী অর্থনীতি পরিচালনা করায় সমাজে বৈষম্য বেড়েছিল। রাজনৈতিকভাবে প্রভাবপুষ্ট হয়ে নীতি নির্ধারকরা একদিকে একটা একমুখী অর্থনৈতিক নীতি পরিচালনা করে আসছে, সেই জন্য সমাজ পিছিয়ে যায়। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, IMF-এর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হয়নি, বরং সমস্যা সমাধান করা হয়েছে। IMF ওয়ার্ল্ডের কত কিছু কথাবার্তা বলে তুলে সেটা যদি একবার সুখকর না, সেটা সাব অপটিমাল সলিউশন আমরা দিয়েছি, সেটা হয়তো পারি না, বা ওরা যে যেটা করতে যেত সেটা চাপিয়ে দিতে পারি না, আমরা একটা সলিউশনে আসছি। আর আমাদের জন্য একটু এখন আমরা অনেক চ্যালেঞ্জের ভিতরে আজকে দেরি হয়েছে, কারণ আছে সকাল থেকে আমার অনেক রকম ডায়নামিক্স। সেটা তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, আগামী দিনে সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নিতে কর্মক্ষম মানুষের বিকল্প নেই। সবসময় নানা ধরনের সংকট অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এই এগোনোর পথে সক্ষম মানব সম্পদ তৈরি করা হচ্ছে অন্যতম এজেন্ডা। সংকটের নানা চেহারায় আমরা সবসময় মোকাবেলা করতে থাকি। আমাদের যদি শুভ নিয়তের জায়গায় আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এগিয়ে যাওয়ার পথে এই সক্ষম মানুষগুলোই হবে অন্যতম কারিগর। এবারের আসরে জাতীয় পর্বে দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে 500 শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক। শক্তি রেখে যারা চলে তারা হারে না। ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র। স্বীকার করো, কি ঘাটতি রয়েছে দেখো, পূরণ করো। যতক্ষণ না সফল হও, শান্তির ঘুম ত্যাগ করো, লড়াই করো, মাঠ ছেড়ে পালিয়ে যেও না। কিছু না করলে জয়ধ্বনি শোনা যায় না। যে শক্তি রেখে চলে সে হারে না কখনো।